হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে আলো চ্যাপ্টারটা রয়েছে সেই আলো চ্যাপ্টার থেকে আজকে আমরা 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের দিন আমরা আলোচনা করে নিয়েছি যে আলো কী, আলোর কত রকমভাবে ক্রিয়া করে, অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ কী এবং দর্পণ কী, ঠিক আছে। এই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। দর্পণকে দুটো দর্পণকে আমি যদি কিছু একটা অ্যাঙ্গেল করে রাখি তাহলে কতগুলো প্রতিবিম্ব পাবো, একাধিক দর্পণকে যদি আমি একসাথে রাখি কিছু একটা অ্যাঙ্গেল করে তাহলে কত প্রতিবিম্ব পাবো, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নিয়েছি। প্রতিসরণের সূত্র কী, ঠিক আছে, এবং সূত্রগুলো কীভাবে আমরা বার করেছিলাম সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে নিয়েছি এবং পরীক্ষাতে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে সংকটকোণ কী। সংকটকোণ আমরা আগের দিন একটুখানি আলোচনা করেছি, আজকে যেটা পুরোটা নিয়ে আলোচনা করব। এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা হচ্ছে কি একটা পার্ট মরুভূমি মরীচিকা, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা এক্সাম্পল যেটা হচ্ছে মরুভূমি মরীচিকা। তো এইখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো শুরু করি। তো প্রথমে আমরা সংকটকোণটা দেখব। সংকটকোণটা যদি আমরা দেখি তাহলে আমরা কি জানি যে কখন ধরে নাও যে কোনো একটা সোর্স, এটা হচ্ছে কি একটা সোর্স, ঠিক আছে। কিসের সোর্স? লাইটের সোর্স। এখান থেকে আমাদের লাইটটা ধরে নাও আসছে, সেই লাইটটা ধরে নাও এইটা একটা মানে কি বিভেদ তল, ঠিক আছে। বিভেদ তল কাকে বলা হয় যদি আমরা বলি, এখানে ধরে নাও জল রয়েছে, এটা হচ্ছে বায়ু মাধ্যম, ঠিক আছে। এবার লাইটটা কী হলো, বায়ু থেকে জলে প্রবেশ করলো, ঠিক আছে। বায়ু থেকে জলে প্রবেশ করছে। এই যে তলটা, অর্থাৎ যে জায়গাতে জল এবং বায়ু মিলিত হচ্ছে সেটাকে কি বলা হয়? বিভেদ তল বলা হয়, ঠিক আছে। সেটাকে কি বলা হয়? বিভেদ তল। বোঝা গেছে? তাহলে বিভেদ তল, এইটাকে আমি কি বলছি? বিভেদ তল বলছি, মানে এটার নাম হচ্ছে কি বিভেদ তল। এই বিভেদ তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, অর্থাৎ যে বিন্দুতে স্পর্শ হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা কি করে নেব, একটা রেখা কল্পনা করব, যেটাকে কি বলা হয়? অভিলম্ব বলা হয়, ঠিক আছে। কি বলা হয় এটার নাম? অভিলম্ব। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অভিলম্ব এঁকে নেওয়া হলো। এবার দেখো এই কোণটাতে, অর্থাৎ এই যে আলোটা পড়ছে এটাকে আমরা কি বলি? আপাতিত আলো বলি, ঠিক আছে। অর্থাৎ আপাতিত হচ্ছে, সেই জন্য এটা কি আপাতিত রশ্মি বা আলো যা বলতে পারো, ঠিক আছে। আপাতিত রশ্মি। এখানে দেখো এই যে আমি অভিলম্বটা অঙ্কন করেছি, সেই অভিলম্বের সঙ্গে কিছু একটা কোণ করে রেখেছে। তো অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাকে আমরা ছোটো হাতের আই দিয়ে প্রকাশ করি। তো ছোটো হাতের আইটা হচ্ছে কি আপাতিত রশ্মির দরুন কী হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটাকে কী বলবো আমরা? আপাতন কোণ বলবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আপাতন কোণ। এবার দেখো এখানে কি হচ্ছে, যে আলোটা, বায়ুটা কি, বায়ুটা হচ্ছে কি লঘু মাধ্যম, তাই তো, জলের তুলনায় হালকা। জলটা কি হচ্ছে বায়ুর তুলনায় ঘন, তার মানে কি আমি এটাকে ঘন মাধ্যম বলতে পারি, ঠিক আছে। তাহলে লাইটটা কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, তার মানে কি এই যে লঘু মাধ্যম অর্থাৎ বায়ুতে যখন ছিল তখন কি হচ্ছে, আলোটা যখন প্রবেশ করছে তখন ওর মধ্যে বাধা কম রয়েছে। এটাতে কি ভিড় কম আছে, ভিড় কম থাকলে পরে কী হবে? বাধা কম হবে, অর্থাৎ আলোটা ইজিলি প্রবেশ করতে পারবে। এবং যখনই এই জলমাধ্যমে প্রবেশ করছে, জলমাধ্যমটা কি একটা ঘন মিডিয়াম, তাই তো। ঘন মিডিয়াম বলতে গেলে সেখানে অনেক ভিড় রয়েছে, তাহলে ভিড়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে যেমন অসুবিধা হয়, সেম একই রকম লাইটটারও অসুবিধা হবে। তাহলে লাইটটা কি করছে, লাইটটা কিন্তু এইভাবে যাওয়ার কথা ছিল, সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সোজাভাবে বেরোতে পারছে না। সে কীভাবে বেরোচ্ছে? সে বাঁকাভাবে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে অভিলম্বটা আমরা অঙ্কন করেছি সেই অভিলম্বের কাছে সরে আসছে, ঠিক আছে। অর্থাৎ এইটা হচ্ছে কি তার রিয়েল পথ, মানে কি অ্যাকচুয়াল পথ এটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ঘন মিডিয়াম, অর্থাৎ এটা যেহেতু ঘন হয়ে গেল, সেই জন্য কী হচ্ছে, সে সোজাভাবে বেরোতে পারছে না, সে কিছুটা বেঁকে যাচ্ছে। তো এই যে বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলি? প্রতিসরণ বলি। অর্থাৎ এই প্রতিসরণ ঘটলো। তো এখানে দেখো যে এই কোণটাকে আমরা কি বলি? ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করি। এই ছোটো হাতের আর, অর্থাৎ এই যে রশ্মিটা বেরোচ্ছে এটাকে কি বলি আমরা? প্রতিসৃত রশ্মি, তাই তো, প্রতিসৃত রশ্মি। এবং এই যে কোণটা উৎপন্ন হয়, অর্থাৎ আর যেটা আমরা পেলাম সেটাকে কি বলা হয়? প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই যে প্রতিসরণ কোণ এবং আপাতন কোণ, এটা কি হয়, এদের যে সাইনের অনুপাত, সেই সাইনের অনুপাতটা কি বলি আমরা? ধ্রুবক বলি, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। মিউ অর্থাৎ আমরা সূত্র থেকে কি পেয়েছিলাম? আমরা আলোচনা করে নিয়েছি যে
2 নম্বর অর্থাৎ প্রতিসরণে যে সূত্রটা আমি পেয়েছিলাম সেই সূত্রটা কি ছিল, যে আপাতন কোণের সাইন, ঠিক আছে, অর্থাৎ এই আইটা হচ্ছে কি আপাতন কোণের সাইন, আর এই প্রতিসরণ কোণের সাইন, ঠিক আছে, সাইন আর এটা কি হয়, ধ্রুবক হয়। ঠিক আছে, যদি মাধ্যম আমার কি হচ্ছে, লাইটটা যদি আমার একটাই সোর্স থাকে, ঠিক আছে, লাইটটা আলাদা আলাদা সোর্স হলে পরে কী হবে, যদি আমি এখানে ধরে নাও জল বায়ু, তারপরে যদি আমি অন্য কোনো মাধ্যম নিই তাহলে কী হবে, চেঞ্জ হবে। কিন্তু যদি আমি বায়ু আর জল নিয়ে তুলনা করি তাহলে কী পাবো, আমি এই মানটা কী হবে, ধ্রুবক হবে। এটাকেই যখন আমরা উঁচু ক্লাসে উঠবো তখন আমরা কী পাবো, এটাকে বলা হয় স্নেলের সূত্র। ঠিক আছে, তো এই যে মিউটা বলতে কী বোঝায়, মিউ বলতে কী বোঝাচ্ছে সেটাকে আমরা কি বলি, মিউ হচ্ছে কি প্রতিসরাঙ্ক। ঠিক আছে, মিউটাকে কি বলা হয়, প্রতিসরাঙ্ক বা এটা কি প্রতিসরাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে প্রতিসরাঙ্কটাকে আমরা কি বলছি, অর্থাৎ এখানে আমরা কোনটাকে প্রতিসরাঙ্ক বলছি। তো এইখানে দেখো যে আলোটা কি হচ্ছে, প্রবেশ করছে বায়ু মাধ্যমে, এখানে কি হচ্ছে, ঘন মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, তাই তো। তো এই যে বায়ু মাধ্যমের যে ঘনত্বটা, অর্থাৎ এখানে ঘনত্ব বলতে গেলে আলোটা প্রবেশ করছে কতটা স্পিডে প্রবেশ করবে সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কতটা ঘন হবে সেইটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করব, মিউয়ের সাহায্যে প্রকাশ করব। ঠিক আছে, অর্থাৎ মিউটাই আমাকে বলে দেবে যে সেটা কতটা ঘন। ঠিক আছে, এখানে জল নিয়েছি, জলটা কতটা ঘন সেটা প্রকাশ করবে কে, এই মিউটা। ঠিক আছে, অর্থাৎ এইখানে মিউ বলতে গেলে কি বলতে পারি আমরা, এখানে যেমন প্রতিসরাঙ্ক বলছি, বা আমরা অন্যভাবে যদি বলি তাহলে অপটিক্যাল ডেনসিটি বলতে পারি। ঠিক আছে, অপটিক্যাল ডেনসিটিও বলতে পারি, ডেনসিটি। ঠিক আছে, অর্থাৎ লাইটটা কতটা স্পিডে যাবে, অর্থাৎ যদি হালকা মানে কি ডেনসিটি যদি কম হয় তাহলে লাইটটার স্পিড বেশি হবে, এবং যদি ঘনত্ব বেশি হয় তাহলে কি হবে, লাইটের স্পিডটা কম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের মিউটাকে প্রকাশ করছে, অর্থাৎ মিউটা আমাদেরকে ঘনত্বটা বোঝাচ্ছে। তাহলে এই যে জল এবং বায়ু, দেখো যখনই বায়ু মাধ্যমে যাচ্ছে তখন কি হবে, লাইটের স্পিডটা কত পাই আমরা, সি। তো মিউটাকে আমরা বার করব কি করে, যদি মিউটাকে বার করতে যাই তাহলে মিউয়ের হচ্ছে কি একটা সূত্র পাই আমরা যখন উঁচু ক্লাসে যাব, তোমাদের এতটা সিলেবাসে নাই, শুধু জাস্ট জেনে রাখো যে মিউটা হচ্ছে কি সি বাই ভি। ঠিক আছে, অর্থাৎ সিটা কি শূন্যস্থানে আলোর বেগ, আর এই যে ভিটা হচ্ছে কি মাধ্যমের বেগ। ঠিক আছে, মাধ্যমের আলোর বেগ, আর এটা হচ্ছে কি শূন্যস্থানে বা শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তো এই যে বেগ দুটো পাচ্ছি, বেগের অনুপাত, তাহলে দেখো যে যখন আমি বায়ু মাধ্যম নিচ্ছি, বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হবে, বায়ু মাধ্যমে যেটা যাচ্ছে আলোটা, সেই আলোটাই তো আমার কি এই যে শূন্য মাধ্যমে নিয়েছি সি এর সাথে সমান হবে, অর্থাৎ এই যে শূন্য মাধ্যমে আলোর বেগের সাথে সমান হবে। মাধ্যমটা কি আমার বায়ু মাধ্যম শূন্য মাধ্যম একই মাধ্যম, তাহলে আমার এখানে বায়ুর ক্ষেত্রে যদি আমি মিউটা বার করতে চাই বায়ুর জন্য, ঠিক আছে, তাহলে বায়ুর জন্য কত হবে, মিউটা হবে কোনটা, সি বাই সি এর সাথে সমান, অর্থাৎ মাধ্যমের বেগটা তো কি আলোর বেগের সাথে সমান হচ্ছে, শূন্য মাধ্যমের বেগটাই তো আমার সি, তাই তো। আর বায়ু মাধ্যমকে কি ধরে নেওয়া হয়, শূন্য মাধ্যম ধরে নেওয়া হয়, তাহলে এখানে কি পাবো, 1 পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে বায়ু মাধ্যমের যে মানে কি প্রতিসরাঙ্কটা পাবো সেটা কি হচ্ছে, 1 হচ্ছে। এবার দেখো বায়ুর সাথে তুমি অন্যান্য যে কোনো জিনিসের তুলনা করো, দেখো সবারই কী হবে, বেশি হবে। সুতরাং মিউয়ের মান সবসময় কী হবে, মিউয়ের মান 1-এর থেকে বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ প্রতিসরাঙ্কের মান বায়ুর তুলনায় সর্বদাই অন্য কোনো মিডিয়ামকে যদি আমি তুলনা করি, বায়ু মাধ্যম যদি নিই তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো, 1 পাবো, এবং বাকি অন্য যে কোনো মাধ্যমই হোক না কেন তাদের ক্ষেত্রে আমরা কী পাবো, প্রতিসরাঙ্কের মানটা সবসময় 1-এর থেকে বেশি হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। যেমন আমরা কাঁচের ক্ষেত্রে পাই, কাঁচ বা গ্লাস নাও, গ্লাসের ক্ষেত্রে কী পাবে, 1.5 পাও। ঠিক আছে, এটা হচ্ছে কি কাঁচের ক্ষেত্রে। তো কাঁচের ক্ষেত্রে দেখো 1-এর থেকে বেশি আছে। ঠিক আছে, তো এই যে 1-এর থেকে বেশি, এইটার মানেটা কি, অর্থাৎ এটা হচ্ছে কি মানে কি 1.5 বলতে গেলে এটা হচ্ছে কি, দেখো আমি যদি এখানে 1.5 বসাই তাহলে কি হবে, যে বেগটা আমি পাবো সেই বেগটা কি হবে, এখানে তুমি বসিয়ে দাও, অর্থাৎ মিউ সমান হচ্ছে কি সি বাই ভি, তাই তো। অর্থাৎ তুমি কি বার করতে চাইছো, বেগটা বার করতে চাইছো, তাহলে এখানে মিউটা কত হচ্ছে 1.5 সমান হচ্ছে কি সি বাই ভি, তাহলে ভি সমান কী হবে, ভি সমান হবে কি সি বাই 1.5। ঠিক আছে,
তাহলে দেখো যে বেগটা যেটা আছে সে বেগটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই তো? কত গুণ কমে যাচ্ছে? 1.5 গুণ কমে যাচ্ছে, তাই তো? অর্থাৎ শূন্যস্থানে যে বেগটা থাকবে তার তুলনায় 1.5 গুণ কমে যাবে। তো এটাই বোঝাচ্ছে যে কীভাবে আমাদের মিউটা ডিপেন্ড করছে। তো আমাদের এত কিছু সিলেবাসে নেই, আমাদেরকে শুধুমাত্র জানতে হবে যে মিউটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক, ঠিক আছে? তো এটাই গেল কি আমাদের প্রতিসরাঙ্ক। তো যখন উঁচু ক্লাসে যাবে তখন এগুলো সবগুলো জানতে পারবে। তো এবার দেখো যে আমাদের যেটা জিনিস মানে কি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এবার এইটাকে যদি উল্টো করে নিতাম, ঠিক আছে? উল্টো করে নিলে পরে কী হতো দেখো, ধরে নাও আলোটা কী হচ্ছে, জল থেকে বায়ুতে যাচ্ছে, ঠিক আছে? জল থেকে বায়ুতে যদি প্রবেশ করে তাহলে কি হবে দেখো, এখানে কি হচ্ছে উল্টো করে যদি নিই তাহলে এটা হচ্ছে কি বিভেদ তল, ঠিক আছে? এখানে আমি কি করলাম, আমরা তো জানি যে বিভেদ তলের সাথে কি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা কী পাবো, অভিলম্ব পাবো, ঠিক আছে? তা আলোটা এবার ধরে নাও এইভাবে প্রবেশ করছে, ঠিক আছে? আলোটা যদি এইভাবে প্রবেশ করে তাহলে সে কী করছে, ভিড় থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাই তো? তাহলে সেটা কী হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এইভাবে কী হচ্ছে, দূরে সরে যাচ্ছে। যদি আমি এইভাবে আলোটাকে নিই তাহলে কী হবে, এইভাবে আলোটা যখন প্রবেশ করবে সে তখন আরও কিছুটা এদিকে সরে আসবে। আরও একটু যদি দূরে করে নিই তাহলে কী হবে, এটা একদম এই লেভেলে চলে আসবে, অর্থাৎ বিভেদ তল দিয়ে চলে আসবে, ঠিক আছে? বিভেদ তল দিয়ে চলে আসবে। তাহলে এই যে বিভেদ তলে চলে আসছে, কখন চলে আসছে, যখন আমি ধরে নাও এটা এ বি সি, যখন সি থেকে মানে কি সি এই যে কোণটা, ঠিক আছে? সি এটা যদি আমি নিই তাহলে সি থেকে ও এই যে কোণটা আমি পাচ্ছি, সেই কোণটার জন্য আমার কি হচ্ছে, বিভেদ তলে আমি অ্যাঙ্গেলটা পাচ্ছি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? এরপরে এই যে 90 ডিগ্রি হয়ে গেল, তো যে কোণের জন্য অর্থাৎ এখানে যে আরটা পেলাম, ঠিক আছে? বা আই বলতে পারো, প্রতিসরণ ঘটাচ্ছে, সুতরাং তুমি আই নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আই যেটা পাচ্ছ সেই আইটা কত হচ্ছে, কিছু একটা হচ্ছে, ধরে নাও যে থিটা হয়ে গেল, থিটা আমি নিলাম, ঠিক আছে? তো এই যে থিটা কোণের জন্য কত হচ্ছে, আর এর মানটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? তো এই যে থিটা কোণটা, এই থিটা কোণটাকে কী বলা হয়, সংকট কোণ বলা হয়। এবার এই যে সংকট কোণ, ঠিক আছে? সংকট কোণ বার করার জন্য আমাদেরকে কী ফর্মুলা করতে হয়, যেটা হচ্ছে যে ফর্মুলাটা হচ্ছে সংকট কোণ আমরা বার করব কী করে, ঠিক আছে? তো সংকট কোণকে কী দিয়ে প্রকাশ করা হয় বললাম, থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। সি মানে হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো সংকট কোণকে যদি আমরা থিটা সি দিয়ে প্রকাশ করি তো এর জন্য বার করার জন্য আমাদের একটা ফর্মুলা থাকে, যেটা হচ্ছে যে সাইন থিটা সি সমান 1/μ, ঠিক আছে? 1/μ বা 1/ প্রতিসরাঙ্ক, ঠিক আছে? মিউ মানে কি বুঝতে পারছো, প্রতিসরাঙ্ক। তাহলে এখানে তোমাকে যে কোনো মিডিয়াম, ধরে নাও যে তোমাকে বলেছে যে কাঁচের ক্ষেত্রে সংকট কোণের মান কত হবে, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে পরে মানে কি প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এখানে যদি আমাকে ধরে নাও কাঁচ যদি আমি নিই তাহলে কাঁচের ক্ষেত্রে কত হচ্ছে 1.5, এটা কি মিউয়ের মানটা, তাই তো? মিউয়ের মানটা এটা হচ্ছে কি মিউ সমান হচ্ছে 1.5, তাহলে তুমি এখানে বসিয়ে দাও। তাহলে 1/1.5 এটা করলে কত হবে, এটা করলে আমরা কত পাবো, প্রায় এটাকে যখন আমরা থিটাটা বার করব তখন কি হবে দেখো, 1.5 বলতে গেলে 2/3, তাই তো? তাহলে সাইন থিটা সি সমান হচ্ছে কত, এটা যদি আমি করি 1.5 মানে কত, 3/2, ঠিক আছে? তাহলে যদি 1/1.5 করি তাহলে কত হবে, 2/3, ঠিক আছে? তো এখানে আমরা যদি এইভাবে লিখতে পারি 2/3, তো থিটা সি সমান আমার কত হয়ে যাবে, যখন সাইনটা ওইদিকে যায় তখন কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, 2/3, ঠিক আছে? তো এই যে 2/3 সাইন প্রায় 44 ডিগ্রি মান কত হচ্ছে, 2/3, ঠিক আছে? 2/3 সাইন 44 ডিগ্রি মান 2/3-এর মতো, অর্থাৎ এই কাছাকাছি চলে আসে, ঠিক আছে? তো এখানে আমি যদি বসাই তাহলে এটা কত পাবো, সাইন ইনভার্স সাইন 44 ডিগ্রি, ঠিক আছে? তো এটা করলে আমরা কত পাবো, 44 ডিগ্রির মতো। তো এটাই হচ্ছে কি আমাদের যে সংকট কোণ, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 44 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা 44 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে 44 ডিগ্রি, সেন্টিগ্রেড বলে দিয়েছি, 44 ডিগ্রি যদি হয় তাহলে সেটা কি হবে, এখানে আমাদের যে প্রতিসরণ কোণটা পাবো সেটা কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে? অর্থাৎ 44 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি
মানে কি আপতিত করি আলোক রশ্মিটাকে, তাহলে সেটা কী হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে, অর্থাৎ বিভেদ তল দিয়ে আলোক রশ্মিটা বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রতিসরণ কোণ কত পাবো আমি 90 ডিগ্রি পাবো। তো এইভাবেই আমাদের যদি মানে কি সংকট কোণের মানটা তোমাকে শুধুমাত্র এটা যদি বলে দেয়, দিয়ে বলবে তোমাদেরকে কী দেবে, তোমাকে প্রতিসরাঙ্কটা বলে দেবে, প্রতিসরাঙ্ক থেকে তোমাকে বার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটা আমরা কোশ্চেন করব। ঠিক আছে, তো এরপরে যদি আমরা ডায়মন্ডের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, তো এটা আমি মিটিয়ে দিচ্ছি, এটা তো আমাদের লাগবে না আর। সবাই ভিডিওটা পজ করে এইটা অ্যান্সারটা দাও। যদি আমি হিরে নিই, ঠিক আছে, হিরের মিউটা কত হচ্ছে, মিউ বলতে গেলে প্রতিসরাঙ্ক কত 2.4। ঠিক আছে, এত হলে সংকট কোণের মান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অ্যান্সারটা ভিডিওটা পজ করে অ্যান্সারটা করার চেষ্টা করো। ঠিক আছে, তো আমরা করি থাকি। চলো তাহলে এখানে দেখো যে আমরা কি জানি যে সাইন থিটা সি সমান কত 1/μ, মিউ বলতে প্রতিসরাঙ্ক, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি থিটা সি বার করি, তাহলে এখানে দেখো যে 2.4 আছে, তাহলে এখানে থিটা সি সমান হবে কত ইনভার্স, এটা এদিকে গেলে পরে ইনভার্স হয়ে যাবে। 1/μ বলতে গেলে কত 2.4 আছে। ঠিক আছে, তো এই যে 2.4 এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কত হবে, এটা করলে পরে আমরা যে মানটা পাবো প্রায় সাইন 25 ডিগ্রির মান কত হচ্ছে 1/2.4। ঠিক আছে, তো এটা করলে আমরা কত পাবো সাইন ইনভার্স সাইন 25, মানে কি এটা কাছাকাছি চলে আসবে। এখানে যেমন 44 বললাম, এটাতে 4200 পেতে পারো, 4300 পেতে পারো। ঠিক আছে, এটা কাছাকাছি মানে কি মোটামুটি ধরে নেওয়া হয়। তো এটা হচ্ছে কি 25 ডিগ্রি, তাহলে এটা কত হবে আমাদের অ্যান্সার হবে 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি দেখো মিউটা আমাদের বেশি হলো, তো আমাদের কী হয়ে গেল যে অ্যাঙ্গেলটা অর্থাৎ প্রতিসরণ যে কোণটা, ঠিক আছে, প্রতিসরণ কোণটা আমি কত পাচ্ছি 90 ডিগ্রি পাচ্ছি, কিন্তু আপাতন কোণের মানটা দেখো কমে গেল, তাই তো। মিউ বেশি হচ্ছে সেই জন্য কী হয়ে যাচ্ছে আপাতন কোণের মানটা কম হয়ে যাচ্ছে, অর্থাৎ সংকট কোণের মান কম হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে মিউ যত বেশি হবে, ঠিক আছে, সংকট কোণের মান তত কম হবে, তাই তো। অর্থাৎ অল্প কিছুটা অ্যাঙ্গেল করে ফেললে পরে সেটা কী হয়ে যাবে বিভেদ তল দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এই যে মিউটা কার উপর ডিপেন্ড করে, দেখো কোনো একটা মিডিয়াম ধরে নাও বায়ুটাকে যদি আমি ধরে নিই, তাহলে বায়ুটা কী হচ্ছে বিভিন্ন লেয়ার থাকে, তাই তো। যে ভূপৃষ্ঠের যে কাছাকাছি অঞ্চল থাকে সেটা কী হয় বেশি উত্তপ্ত হয়, তাহলে গরম জিনিস কী হয় হালকা হয়ে উপর দিকে উঠে যায়। তাহলে উষ্ণতা যত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে, তত কী হবে মিউটা কী হবে বলো, এখানে দেখো ঘনত্ব কমে যাচ্ছে, তাই তো। তাহলে ঘনত্ব কী হয়ে যাবে কমে যাবে। ঠিক আছে, তাহলে টেম্পারেচারের সাথে কী হবে সম্পর্কিত ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ টেম্পারেচার যত আমার বাড়বে তত কী হবে আমার মিউটা কমে যাবে। তাহলে মিউ যদি কমে যায় তাহলে বলো কী হবে, মিউ আমার কমে গেলে পরে থিটা সি আমার কী হয়ে যাবে বেড়ে যাবে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি আমাদের লজিক। তো কীভাবে অঙ্কগুলো সলভ করতে হবে, সংকট কোণের মান কী করে বার করতে হবে বুঝতে পেরেছ। শুধু তোমাদেরকে এইটুকু খালি একটুখানি জানতে হবে। ঠিক আছে, কিছু মানে কি তুমি কাঁচের যেমন জানলে ডায়মন্ডের জন্য বার করলে, ঠিক আছে, তাহলে এইগুলো কি মোটামুটি তোমাদেরকে জানতে হবে, ব্যাস। তোমাদের সিলেবাসে বেশি কিছু নেই। তো এরপরে আমরা দেখব যে এই সংকট কোণের থেকে বেশি কোণ করে যদি আমি আলোটাকে ফেলতাম, যেমন এখানে কি হচ্ছে এটা হচ্ছে কি আমাদের সংকট কোণ, ঠিক আছে, তাহলে আমি সংকট কোণটা আমি শুধুমাত্র সংকট কোণ নিচ্ছি, বা এখানে আমি করে দিচ্ছি পুরোটাকে মিটিয়ে আমি এখানে করে দিচ্ছি। তাহলে দেখো আমরা এবার চেষ্টা করব যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কীভাবে হচ্ছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা এই যে সংকট কোণের জন্য আমাদের যে কন্ডিশন সেটা কি হচ্ছে, অবশ্যই ঘন থেকে লঘু মাধ্যমে যেতে হবে, তাই তো। তাহলে আলোটাকে সবসময় ঘন মানে কি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। যদি না আমি যদি মানে কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসি তাহলে কি হবে অবিলম্ব থেকে তো দূরে সরে যাবে, তাই না। তাহলে আমরা কিন্তু সংকট কোণের মানটা পাবো না,
পাবো কি? দেখো বায়ু মাধ্যম থেকে যদি আমি আসি তাহলে কি হচ্ছে, এটা তো এইদিকেই সরে আসছে। আমি যদি হালকা থেকে ভারীতে যাই তাহলে কি হবে, সেটা তো অবিলম্বের দিকে সরে আসছে। তার মানে কি আমি সেটা থেকে আমি কি পাবো না, এইটাকে যদি আমি আরও বেশি বাড়াই তাহলে সেটা তো কাছেই সরে আসবে। তাহলে আমার কি হবে, সেটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো? সেটা কি কখনোই বিভেদ তল দিয়ে যাবে না। তাহলে সেই জন্য কি হচ্ছে, আমরা সবসময় দেখব যে জল থেকে বায়ু বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাতে যায় সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এটা ধরে নাও বিভেদ তল, বিভেদ তলের ওপর আমি একটা অবিলম্ব এঁকে নিলাম। এবার ধরে নাও যে এই কোণটা হচ্ছে কি, যেটা ওখানে দেখলাম এটা হচ্ছে কি জল, এটা হচ্ছে কি বায়ু, ঠিক আছে। আলো কোথা থেকে কোথায় প্রবেশ করছে, জল থেকে বায়ুতে। এটা এই কোণটা কি আমাদের θc, অর্থাৎ সংকট কোণের মানটা, ঠিক আছে। সংকট কোণের মানটার জন্য কি হচ্ছে, যে প্রতিসরণ কোণটা পাচ্ছি সেই প্রতিসরণ কোণটা কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এইটা আমরা বুঝলাম ওই ছবিটা থেকে। তাহলে এরপর দেখো যে যদি আমি θc থেকে অ্যাঙ্গেলটা বেশি করি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা নিই, এই অ্যাঙ্গেলটা নিই, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য এই আলোটা কী হবে, আবার সে এইদিকে না গিয়ে কিছুটা এইদিকে বেঁকে চলে আসবে, অর্থাৎ যে মাধ্যম থেকে গেছিলো সেই মাধ্যমে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে মাধ্যমে একই মাধ্যমে চলে আসছে, তাহলে যদি কোনো আলো সেম মাধ্যমে ফেরত আসে তাহলে সেটাকে আমরা কী বলি, প্রতিফলন বলি, তাই তো। অর্থাৎ যে মাধ্যমে গেছে সেই মাধ্যমে যদি ফেরত আসে তাহলে কি বলবো, সেটাকে আমরা প্রতিফলন বলবো। তাহলে এখানে দেখো যে আলোটা যে মাধ্যমে গেছিলো সেই মাধ্যমে কী হয়ে যাচ্ছে, ফেরত চলে আসছে। অর্থাৎ আমি এটাকে যত বাড়াবো, এটাকে যদি তুমি আরও বাড়াও, ঠিক আছে, আরও যদি বাড়াও তাহলে সেটা কী হবে, আরও এদিকে সরে আসবে, ঠিক আসবে না, আসবে না। দেখো এই যে অ্যাঙ্গেলটা তুমি এই θc অ্যাঙ্গেলে করেছিলে সেই জন্য কী পেয়েছিলে, 90 ডিগ্রি পেয়েছিলে। এবার এটাকে যদি তুমি আরও বাড়াও তাহলে কী হবে, এটা তো আরও এইদিকে চলে আসবে, তাই না। তাহলে এভাবে কি হচ্ছে, আলোটা সেই মাধ্যমে ফেরত আসছে। তাহলে আমি কি বলতে পারি যে প্রতিফলন হচ্ছে, প্রতিফলন হচ্ছে, তাই তো। অর্থাৎ আলোটা যে মাধ্যমে গেছিলো সেই মাধ্যমে আসছে, তার মানে কি প্রতিফলন হচ্ছে। তাহলে কি প্রতিফলন হচ্ছে, দেখো যে আলোটা গেছিলো সেই আলোটাই ফেরত আসছে, অর্থাৎ এটা হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার পূর্ণ কথার মানে হচ্ছে কি, তুমি এখানে যা দেবে, ঠিক আছে, যদি তুমি এক্স পরিমাণ লাইট দাও তাহলে এখানে আমি কী পাবো, এক্স পরিমাণ লাইট পাবো। অর্থাৎ এখান থেকে এখানে যদি আমি 100% দিই আলো, তাহলে এখানেও যে ফেরত পাবো কত, 100% ফেরত পাবো। অর্থাৎ কোনো আলো নষ্ট হবে না, ঠিক আছে। অর্থাৎ কেউ শোষণ করে নেবে না, যেটা আমি দেবো সেটাই আমি কি ফেরত পাবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমাদের দেখবে যে কচু পাতাতে যে জলগুলো থাকে সেগুলো চকচক করে। কেন চকচক করে, যে আলোটা গেছে সেই আলোটাই কি হয়, আমার ফেরত আসে। অর্থাৎ কোনো আলো নষ্ট হয় না, মাঝপথে কোনো আলো নষ্ট হয় না। সেই জন্য আমরা কী পাই, যে আলোটা দিচ্ছি অর্থাৎ 100% আলোটা ফেরত পাই। সেই জন্য কী হচ্ছে, আমাদের চকচক করে, অর্থাৎ কচু পাতায় যে জলটা থাকে সেটা চকচক করে। তো এই যে ব্যাপারটা সেটা আমরা কি দেখলাম, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার জন্য কি হতে হবে, কন্ডিশন কী হতে হবে আমাদের, 1 নম্বর কন্ডিশন হতে হবে কি, ঘন থেকে লঘুতে আলোটা যেতে হবে, তাই তো। ঘন মাধ্যম থেকে আলোটা কোথায় যাবে, লঘু মাধ্যমে। এইটা মাথায় রাখতে হবে, কারণ এই কন্ডিশনটা যদি আমার না পালন করে তাহলে কিন্তু হবে না। মানে কি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সংকট কোণের মানটা পাবো না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে দেখো যে সংকট কোণের মানের থেকে কি হচ্ছে, বেশি হতে হবে, তাই তো। বেশি হতে হবে বলতে গেলে কি, আমার এই যে মানটা পাচ্ছি এইটা হচ্ছে কি আমাদের সংকট কোণের মানটা θc, ঠিক আছে। এই কোণটাকে আমি ধরে নাও এক্স নিলাম বা ওয়াই নিলাম, ঠিক আছে। এক্স যেহেতু নিয়েছি ওটা ওয়াই নিয়ে নাও। তাহলে ওয়াইটা কী হচ্ছে, θc থেকে কী হচ্ছে, বেশি হচ্ছে, তাই তো। তো এখানে আমরা বলতে পারি যে এই যে কোণটা এটা কি আপাতন কোণ, তাই তো। তাহলে আপাতন কোণের মানটা, আপাতন কোণ কী হতে হবে, সর্বদাই বেশি হতে হবে সংকট কোণের থেকে, ঠিক আছে। এই দুটো কন্ডিশন আমাকে মেনে চলতে হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে কী পাবো, আমি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পাবো, নইলে পাবো না, ঠিক আছে। তো এখানে প্রশ্ন কী আসতে পারে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী, ঠিক আছে, এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার জন্য শর্ত কী কী, আর সংকট কোণ কাকে বলা হয়, সংকট কোণ কী করে বার করব, ঠিক আছে। তাহলে যে কোণের জন্য
কি বলবো, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে আমি কি বলবো, সংকট কোণ বলবো। ঠিক আছে, সংকট কোণের থেকে বেশি কোণে আপাতিত করলে কোনো রশ্মি সেই মাধ্যমে ফেরত আসে, এই যে মাধ্যমে ফেরত আসাটায় এই যে ঘটনাটা, সেটাকে আমরা কি বলবো, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলবো। ঠিক আছে, তো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটাই কি হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, যেটা হচ্ছে যে মরুভূমি মরীচিকা। অর্থাৎ এই সেম পদ্ধতিটা অবলম্বন করে হচ্ছে মরুভূমি মরীচিকা। তো মরুভূমি মরীচিকাটা চলো দেখে নিই। দেখো মরুভূমির মরীচিকা, ধরে নাও যে এখানে কি রয়েছে, একটা গাছ রয়েছে। কোথায় এটা, এটা ধরে নাও মরুভূমিতে রয়েছে একটা গাছ। তো মরুভূমিতে জানবে যে মরুভূমিতে কী থাকে, যে বালিগুলো থাকে, মরুভূমিতে কী থাকে, প্রচণ্ড উত্তপ্ত থাকে, তাই তো। অর্থাৎ বালির যদি আমি লেয়ার হিসেবে কল্পনা করি, তাহলে কি হচ্ছে যে বায়ুর সংস্পর্শে এই যে এই অঞ্চলটুকু যদি আমি দেখি, এটা ধরে নেব মানে কি নিচের অংশটুকু, তাহলে এটা হচ্ছে কি বাতাসের লেয়ার। ঠিক আছে, এবার নিচে যে কাছাকাছি অঞ্চলটুকু থাকে সেটা কি হয়, গরম বেশি হয়, তাই তো, গরম খুব বেশি পরিমাণে গরম থাকে। তারপর একটা হালকা গরম, তারপর একটা কী হচ্ছে হালকা, আরও হালকা গরম, তাই তো। অর্থাৎ যত আমি উঁচুতে যাবো তত কী হবে, বাতাস ঠান্ডা হতে থাকে। তাহলে যেই জায়গাতে গরম হয়ে থাকবে সেটা কী হবে, হালকা, অর্থাৎ সেখানে মিউটা কত হবে, মিউটা কম হবে, তাই তো। যে অঞ্চলের কী হবে, যেটা শীতল হবে, এটা কি হচ্ছে শীতল হচ্ছে, তাহলে শীতলের মিউটা কী হবে, মিউটা বেশি হবে, প্রতিসরণটা মিউটা বেশি হবে। আমরা কি দেখলাম, উষ্ণতার সাথে সম্পর্কিত মিউটা একটু আগে আমরা আলোচনা করলাম। তাহলে এখানে দেখো যে মরুভূমিতে এই ধরনের ওই গাছটা রয়েছে। এবার এটা হচ্ছে কি মরুভূমির পৃষ্ঠ, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ বলতে পারো, বা মরুভূমির নিচের লেয়ারটা। ঠিক আছে, এইভাবে গাছটা রয়েছে। এবার ধরে নাও যে আমি 2-3টে লেয়ার নিলাম। এটা হচ্ছে কি খুব গরম লেয়ার, এটা হচ্ছে কি মাঝারি, এটা হচ্ছে কি শীতল। ঠিক আছে, শীতল, এটা মাঝারি, মাঝারি গরম, এটা প্রচণ্ড গরম। এইখানে একটা লোক রয়েছে, ঠিক আছে, বা এখানে আমি শুধুমাত্র একটা চোখ এঁকে দিচ্ছি। ঠিক আছে, এবার এখান থেকে যদি দেখে তাহলে সে কি দেখতে পাবে, দেখো এখান থেকে সে ডাইরেক্ট গাছটাকে দেখতে পাবে। আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আলোটা সবসময় কী হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তাই তো। তো এই যে গাছের উপর কী হলো, আলোকরশ্মি পড়লো, সেই গাছ থেকে আলোটা রিফ্লেক্ট হয়ে কী হচ্ছে, ধরে নিলাম যে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে যাচ্ছে, দিয়ে আলোটা এই যে শীতল লেয়ারের উপর পড়লো। তাহলে দেখো যে এইটা হচ্ছে কি ঘন, তাই তো, এটা হচ্ছে কি লঘু এর তুলনায়, তাই তো। এটা কি গরম, তো এইটা শীতল, শীতল মানে কি ঘন বেশি, আর লঘু গরম মানে কি সেটা লঘু হবে শীতলের তুলনায়। মিউটা 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 মিউ আমার কি দেখলাম, যে মিউটা হচ্ছে কি, মিউ আমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। তো টেম্পারেচার আমার যত বাড়বে মিউ তত কী হবে, কমবে, এটা আমরা দেখলাম। তাহলে এখানে দেখো যে টেম্পারেচার কম রয়েছে, তার মানে কি মিউটা আমার বেশি রয়েছে। মিউ কিসের উপর ডিপেন্ড করছে, মিউ হচ্ছে কি ঘনত্ব, অর্থাৎ মিউ বলতে গেলে কি অপটিক্যালি ডেন্সার মিডিয়ামটাকে বোঝাচ্ছে, ডেন্সার হবে না রেয়ার হবে সেটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো যে ঘন থেকে লঘুতে প্রবেশ করছে আলোটা, তাহলে এভাবেই আলোটা গেল, যাওয়ার পরে কী হচ্ছে দেখো এখানে কী হচ্ছে, আমাদের অবিলম্বটা রয়েছে। সেটা কী হবে, দেখো যে ঘন থেকে যদি লঘুতে যায় তাহলে কি হবে, ঘন থেকে লঘুতে, এখানে দেখো যে কী হচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই তো। ধরে নাও এইভাবে গেল, এইভাবে যাচ্ছে, এভাবে গেল, যাওয়ার কথা ছিল কোনটা, এইভাবে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, বুঝতেই পারছো, এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে কীভাবে, এইভাবে যাচ্ছে। এবার এখানে যখন প্রবেশ করলো, এখানে কি হচ্ছে, এই লেয়ারের তুলনায় এই লেয়ারটা কী হচ্ছে, হালকা হবে, তাই তো। তখন এটা এই যে এইটার যখন আমি তুলনা করব তখন কী হয়ে যাবে, এটা ঘন হয়ে যাবে, এটা লঘু হয়ে যাবে, তাই তো। তখন ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায় সেটা আরও দূরে সরে যাবে। ঠিক আছে, এইভাবে ধরে নাও সরে গেল। ঠিক, আবার যখন এটাতে প্রবেশ করছে সেটা কী হবে, আবার সরে যাবে, আবার সরে যাবে। ঠিক আছে, আরও দূরে সরে যাবে, মানে কি এটা একদম প্রায়
এইভাবেই চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে যখন চলে আসছে তখন দেখো যে এই যে অঞ্চলটুকুতে এসে কী হচ্ছে, আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখনই ঘটছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলো, লেয়ারগুলো বুঝতেই পারছো। আমি এটাকে যেহেতু এটা বড় হয়ে গেল সেই জন্য এই করছি। তাহলে এটা দেখো যে আলোটা একই জায়গা থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলো, এই জায়গাটা কী হচ্ছে, নিচেরটা আমাদের কি হালকা হালকা মিডিয়াম, এটা হচ্ছে কি ঘন মাধ্যম, তাই তো ঘন মিডিয়াম, এই দুটোকে যখন আমি তুলনা করছি তখন, তাহলে এখানে কি হচ্ছে, এটা অবিলম্ব, তাহলে হালকা থেকে ঘনতে গেলে এবারে কী হবে, অবিলম্বের দিকে সরে আসবে, তাই তো এইভাবে সরে আসবে। এটা যখন এই জায়গাতে প্রবেশ করলো সেটাও কী হবে, আবার এদিকে সরে আসবে, আরও কাছে সরে আসবে, তাই তো। যখন এইভাবে সরে আসছে তখন এই আরও কাছে সরে আসছে, তাহলে এই জায়গাতে যে মানুষটা ছিল সে আলোটাকে দেখতে পাচ্ছে, তাহলে সে কীভাবে দেখতে পাবে, সে এইভাবে দেখতে পাবে, মানে কি ছবিটা এইভাবে হতো, ঠিক আছে, মানে কি এই দিকে সরে হতো। তো আমরা এইভাবে করলাম, তো এইভাবে কী হচ্ছে, এই যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটা কী দেখতে পাবে, অর্থাৎ যদি আমরা দেখি ছবিটা কেমন দেখতে পাবো, দেখো এখানে আমাদের অবিলম্ব হচ্ছে, তো দেখো ভালো করে দেখো, এখানে হচ্ছে কি অবিলম্বটা এইভাবে পাচ্ছি আমি, এখানে যখন যাব তখন আরও কাছে সরে যাবে, তাই তো। এইখানে যখন আসবে তখন এইভাবে আমাদের সরে যাচ্ছে, তাহলে এখানে যে ব্যক্তিটা রয়েছে সে কী দেখতে পাবে, এইভাবেই দেখতে পাবে আলোটাকে, কারণ কি আমাদের চোখ সবসময় সোজা আলোটাকে ফলো করে, কখনো বাঁকা আলোটাকে ফলো করে না, তাই তো। তাহলে এই যে ব্যক্তিটা সে কী দেখতে পাবে, এখানে গাছটাকে দেখতে পাবে, অর্থাৎ এই রকম জায়গাতে আমাদের কী হচ্ছে, গাছটাকে দেখতে পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে চোখ, অর্থাৎ এখান থেকে যে ব্যক্তিটা দেখছে সে কোথায় দেখতে পাচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছে। এবার দেখো যে এই যে মরুভূমি মরীচিকাতে আমরা কি দেখতে পাই, যে ছবিটা কী হয় আপ ডাউন করে। তো কেন আপ ডাউন করে, দেখো এই যে মাধ্যমটা রয়েছে, অর্থাৎ এখানে আমাদের কী হতে পারে, মরুভূমির মধ্যে টেম্পারেচারের পার্থক্য থাকতে পারে, তাই তো। অর্থাৎ কখনো উষ্ণ বেশি, কখনো শীতল, ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে লেয়ারগুলো গাঢ়ত্ব কী হবে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ টেম্পারেচার কমা বাড়া হবে। মরুভূমিতে কী হয়, টেম্পারেচার কখনো বেশি থাকে কখনো কম থাকে, তাই তো। তাহলে এই যে কমা বাড়ার জন্য কী হচ্ছে, যে মিউটা রয়েছে সেই মিউটাও কী হচ্ছে, কমা বাড়া হবে। তাহলে কমা বাড়া হলে পরে কী হচ্ছে, এই ছবিটা কী হবে, ঢেউ খেলানো হবে। তো এটাই হচ্ছে কি মরুভূমি মরীচিকা। তো আশা করি বুঝতে পেরেছি কীভাবে হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি ছবিটা, অর্থাৎ এখান থেকে যখন আলোটা প্রবেশ করছে, দেখো আলোটা ধরে নিলাম যে এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে যখন যাচ্ছে তখন কী হচ্ছে, যখন আলোটা ঘন, এই লেয়ারটাকে দেখো, এই লেয়ারটাকে যখন আমি তুলনা করছি, এটা কি শীতল, এটা হালকা গরম, শীতল থেকে গরমে প্রবেশ করছে, মানে কি ঘন থেকে লঘুতে প্রবেশ করছে। তাহলে এইখান থেকে যখন যাবে তখন কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এইভাবে দূরে সরে যাচ্ছে, যেতে যেতে এমন একটা সময় আসবে যে কারণে কী হচ্ছে, আমাদের কী হচ্ছে, এমন একটা সময় পেলাম যেটাতে কী হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছে। তো এই অ্যাঙ্গেলটার জন্য আমাদের কী হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা পেলাম সেই অ্যাঙ্গেলটার জন্য আমাদের কী হচ্ছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছে, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলে সেটা কী হবে, যখন সেটা আবার উপরে যাবে তখন হালকা থেকে ঘনতে যাচ্ছে, তার মানে কি অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে অবিলম্বের দিকে সরে আসছে, এইভাবে যেতে যেতে আমাদের চোখে পর্যন্ত পৌঁছচ্ছে। তাহলে চোখ আমাদের কী করে, সর্বদাই সোজা আলোটাকে গ্রহণ করে, ঠিক আছে। তাহলে সোজা আলোটাকে গ্রহণ করার জন্য কী হচ্ছে, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা ছবিটাকে কোথায় দেখতে পাবো, এই জায়গাতে দেখতে পাবো। অর্থাৎ এই ছবিটা আপ ডাউন করে কেন, অর্থাৎ নাচানাচি করে, কারণ হচ্ছে যে এই যে ঘনত্বটা, অর্থাৎ এই যে লেয়ারগুলোর প্রতিসরাঙ্কের মানটা কী হচ্ছে, কমা বাড়া করে। অর্থাৎ প্রতিসরাঙ্কের মানটা কার উপর ডিপেন্ড করে, উষ্ণতার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এটাই হচ্ছে কি আমাদের মরুভূমির মরীচিকা। তো যদি বলা হয় যে মরুভূমির মরীচিকা কেন সৃষ্টি হয়, তো আমি বলবো যে, অর্থাৎ তোমরা অ্যান্সার কী করবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, ঠিক আছে। এবং এই যে মরুভূমির মরীচিকা ছবিটা কেন নাচানাচি করে, এরকম কেন মনে হয়, তার কারণ হচ্ছে যে প্রতিসরাঙ্কটা, অর্থাৎ মাধ্যমের যে প্রতিসরাঙ্কটা উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতা কমা বাড়া হচ্ছে, তার জন্য কী হচ্ছে, মিউয়ের মানটা, অর্থাৎ প্রতিসরাঙ্কের মানটাও কমা বাড়া হচ্ছে, যার কারণে কী হচ্ছে, আলোটা বিভিন্ন মিডিয়ামে যখন প্রবেশ করছে, অর্থাৎ একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে প্রবেশ করছে, তখন কী হচ্ছে, অ্যাঙ্গেলের পরিবর্তন হচ্ছে। অ্যাঙ্গেলের পরিবর্তন হওয়ার জন্য এই যে ছবিটারও কী হচ্ছে, প্রতিবিম্ব যেটা আমি পাচ্ছি সেই প্রতিবিম্বটা কী হচ্ছে, আপ ডাউন করছে, ঠিক আছে, অর্থাৎ নাচানাচি করছে। তো এটাই হচ্ছে কি আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং মরুভূমি মরীচিকা। তো আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আলোটা। তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবে, অবশ্যই সলভ করে দেবো।
মরুভূমির মরীচিকা অর্থাৎ তোমাদেরকে পরীক্ষাতে একদম যেটা জিজ্ঞেস করবে অভ্যন্তরীণ পণ্যের প্রতিফলনের একটা উদাহরণ হচ্ছে মরুভূমির মরীচিকা, ঠিক আছে। অর্থাৎ তোমাকে বলবে প্রশ্নতে যে অভ্যন্তরীণ পণ্য প্রতিফলনের একটা উদাহরণ দাও, মরুভূমির মরীচিকা আমরা এক্সাম্পল দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, চলো।